হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 9 জুন 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, আশিসের প্রতি মাসে বেতন 11,000 টাকা, সে বাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা এবং বিল বাবদ 1500 টাকা খরচ করে এবং বাকি টাকা সে সঞ্চয় করে। মানে কি, মানে এক মাসে বেতন পায় 11,000 টাকা, তার মধ্যে কি করে, তার মধ্যে 4,000 টাকা হচ্ছে বাড়ি ভাড়া বাবদ খরচ করে আর 1500 টাকা বিল বাবদ খরচ করে। তাহলে মোট খরচ কত করে? 4,000 আর 1500, মানে এই দুটোর যোগ কত হয়? 5,500 টাকা মোট খরচ করে। আর কি বলছে, বাকি টাকা সে সঞ্চয় করে। তাহলে এটা হচ্ছে খরচ। তাহলে বাকি টাকা সঞ্চয় করে মানে সঞ্চয়টা কত করছে? তাহলে বেতন পাচ্ছে 11,000, খরচ করছে 5,500, তাহলে বেতনের থেকে খরচটা বাদ দিলেই সঞ্চয় বেরিয়ে যাবে। মানে সঞ্চয় করে 11,000 মাইনাস 5,500, বিয়োগ করলে কত হয়? 11,000 থেকে 5,500 বাদ দিলে 5,500 থাকে, মানে 5,500 টাকা সে সঞ্চয় করে। এবার কি বলছে, তার মানে প্রতি মাসে সঞ্চয় করা হচ্ছে 5,500 টাকা। কি বলছে, যদি সে কোনো এক বছরে তার জন্মদিনের মাসে সেই মাসের সব টাকা খরচ করে। মানে কি, মানে তার যে মাসে জন্মদিন, ধরো জুন মাসে জন্মদিন, তাহলে জুন মাসে তার জন্মদিন মানে জুন মাসে সে সব টাকা খরচ করে ফেলে, মানে জুন মাসে সে কোনো টাকা সঞ্চয় করে না। মানে এক বছরের মধ্যে একটা মাসের টাকা সে সঞ্চয় করে না। তার মানে কত মাসের টাকা সঞ্চয় করে? 11 মাসে সঞ্চয় করে। 11 মাসের প্রত্যেক মাসে কত টাকা করে সঞ্চয় করে? 5,500 টাকা করে। তাহলে সেই বছরে সে কত টাকা সঞ্চয় করবে? মানে 11 মাসে সে এক বছরে কত টাকা, মানে সে 11 মাস সঞ্চয় করছে। তাহলে 11 মাসে কত টাকা সঞ্চয় করবে? এক মাসে সঞ্চয় করে 5,500, তাহলে 11 মাসে সঞ্চয় করবে কত? 5,500 ইন্টু 11, মানে কত হয়? 55 গুণ 11 যদি করি, 5 × 55 = 5, হাতে 5, 5 × 55 = 5, 60, তারপরে দুটো শূন্য মানে 60,500 টাকা। তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, এম এর মান নির্ণয় করো যেখানে এত টু দি পাওয়ার, আচ্ছা আমি এটাকে ভেঙে লিখি আগে। হ্যাঁ, কি রয়েছে? 21/8 হোল টু দি পাওয়ার 12 ইন্টু 8/21 হোল টু দি পাওয়ার 14 ইন্টু 21/8 হোল টু দি পাওয়ার 14 সমান সমান হচ্ছে 8/21 হোল টু দি পাওয়ার 9m প্লাস 20। এখানে দেখো ডান পাশে 8/21 দিয়ে হোল টু দি পাওয়ার 9m প্লাস 20 রয়েছে, তাহলে আমি বাঁ পাশের গুলো কি করবো? 21/8 যেগুলো রয়েছে ওগুলোকে 8/21 আকারে লিখবো। তো আমি কিভাবে লিখতে পারি? 21/8 টাকে লেখা যায় 1/8/21 লেখা যায়। তবে দেখো এটা উপরে গেলে 21/8 হবে, কিন্তু আমি এভাবে লিখলাম। কেন লিখলাম পরের লাইনে দেখাচ্ছি। কিন্তু এটা 8/21 আছে, 8/21 থাক, হোল টু দি পাওয়ার 14, কিন্তু এটা আবার 21/8 আছে, মানে আমি কি লিখতে পারি? 1/8/21। আমি ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, এত টু দি পাওয়ার 14 ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই। এটাকে কি লেখা যায় দেখো, 1/x, এটা সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার -1, 1/x², এটা সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার -2। তাহলে 1/8/21 রয়েছে, মানে আমি কি লিখতে পারি? 8/21 হোল টু দি পাওয়ার, পাওয়ারে হয়ে যাবে আচ্ছা পাওয়ারে 12 রয়েছে, মানে সেটা হয়ে যাবে -12। তাহলে 1 যেটা থাকে নিচেরটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে ওটা হয়ে যায়, পাওয়ারটা হয়ে যায় মাইনাসে। তাহলে এটা ইনটু এটা 8/21 যেরকম ছিল সেরকমই রাখবো, মানে 8/21 রেখে দেবো হোল টু দি পাওয়ার 14 ইনটু এটাও ঠিক সেম হবে। তাহলে কি হয়ে যাবে? এটা 8/21 হোল টু দি পাওয়ার -14 হয়ে যাবে, ইজিক্যাল টু ডান পাশে কি আছে? 8/21 হোল টু দি পাওয়ার 9m প্লাস 20। তাহলে দেখো তিনটেই 8/21 এর পাওয়ার গুণ আছে, তিনটেই 8/21 গুণ গুণ রয়েছে। তাহলে এরকম গুণ গুণ থাকলে কি হয়? একই জিনিস গুণ থাকলে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। মানে আমি কি লিখতে পারি? 8/21 হোল টু দি পাওয়ার কি হবে? এই পাওয়ার গুলোর সব যোগ হবে, মানে -12 প্লাস 14 মাইনাস 14 ইজিক্যাল টু ডান পাশে কি থাকবে? 8/21 হোল টু দি পাওয়ার 9m প্লাস 20। দেখো এই +14 -14 কেটে যায়, তাহলে বাঁ পাশে কি রয়েছে? 8/21 হোল টু দি পাওয়ার -12, ডান পাশে কি রয়েছে? 8/21 হোল টু দি পাওয়ার 9m প্লাস 20। তাহলে দেখো দুদিকেই 8/21 রয়েছে। তাহলে এরকম যদি দুদিকে সেম সংখ্যা থাকে তাহলে কি হয়? তাহলে তাদের পাওয়ার গুলো সমান হয়ে যায়, মানে 9m প্লাস 20 টা সমান হবে কি? -12। তাহলে আমি সেটা লিখি, 9m প্লাস 20 সমান সমান হবে -12। তাহলে 9m সমান সমান কি হবে? -12 -20। তার মানে m সমান সমান কি হবে? এটা -12 আর -20 যোগ করলে কত হয়? -32। আর 9টা ডান পাশের নিচে যায়, মানে -9, মানে -32/9 হবে m এর মান, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে। যদি সে 480 টাকা খরচ করে তাহলে তার আয় কত টাকা? আচ্ছা এটা x ধরে করা যায়, 100 ধরে করা যায়। দেখো টোটাল আয়টা আমি কত ধরতে পারি? 100% ধরতে পারি। তাহলে সে আয়ের 40% সঞ্চয় করে, সঞ্চয় করে হচ্ছে 40%। তার মানে বাকিটা সে খরচ করে। আয় থেকে খরচটা বাদ দিলেই তো সঞ্চয়টা বেরোয়, মানে আয় থেকে তাহলে আমি যদি সঞ্চয় বাদ দিই তবে খরচ বেরিয়ে যাবে।
যে খরচ করে কত পার্সেন্ট, 100 মাইনাস 40% মানে 60%। এই 60%টাই কত, 480। তাহলে লিখতে পারি 60% সমান সমান কি 480 টাকা। তাহলে 1% সমান সমান কত হবে, 480/60। আর তাহলে তার আয় কত মানে কত পার্সেন্টের, মানে আয় ধরেছিলাম আমি 100%, তাহলে 100%টা কত হবে, সমান সমান এই 480/60 ইন্টু তাহলে 100 হবে। এই শূন্য কেটে গেল, 6 দিয়ে 480 কে কাটলে হয় 80, মানে 800 টাকা। তার মানে অপশন এ হবে, তার আয় 800 টাকা। এক্স ধরেও করতে পারো। তারপরটা কি বলছে, এদের মধ্যে কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য। তা 38 মানে আমরা কি জানি, 38 হচ্ছে 2 গুণ 19 করলে 38 হয়, আর কিছু করলে আসে না। 38 গুণ 1 করলে আর 2 গুণ 19 করলে, তার মানে 38 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য মানে কি, সেটা 2 দ্বারাও বিভাজ্য হবে, সেটা 19 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে এবার যদি আমি একটু অপশন গুলো দেখি, এদের মধ্যে কোন সংখ্যাটা আগে 2 দ্বারা বিভাজ্য সেটা দেখি। লাস্টের অপশনটা দেখো, লাস্টের ঘরে 3 রয়েছে, তা 3 তো বিজোড় সংখ্যা, তাহলে মানে এই সংখ্যাটা কোনোদিন 2 দ্বারা বিভাজ্য হতে পারে না, তাহলে এটা হবে না। এখানে দেখো এককের এই লাস্টের ডিজিট রয়েছে 5, এককের ঘরে 5 রয়েছে, তাই এটাও কোনোদিন 2 দ্বারা বিভাজ্য হতে পারে না, তার মানে এটাও হবে না। তাহলে হয় উপরের সংখ্যাটা হবে, নাই এই এ আর সি এর মধ্যে একটা হবে। তা এটাকে যদি আমি দেখি, এটা দেখো এককের ঘরে 8 রয়েছে, মানে জোড় সংখ্যা রয়েছে 2 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটা কত রয়েছে দেখো, 1 9 3 8, 1 9 3 8 কি, এটা দেখেই বোঝা যাচ্ছে 19 দ্বারা বিভাজ্য। 19 কে 1 দিয়ে গুণ করলে 19 হয়, আবার 2 দিয়ে গুণ করলে 38, মানে 102 এরকম টাইপের হবে, 102 হবে। তার মানে 1938 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, 19 দ্বারাও বিভাজ্য, তার মানে 38 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কোন সংখ্যাটা 38 দ্বারা বিভাজ্য, অপশন এ হবে। আর সি এর দেখার দরকার নেই, সি দেখো 38 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 19 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তো এ হবে। তারপর কি বলছে দেখো, এ একা একটি কাজ 57 ঘন্টায় করতে পারে, বি ও সি একসাথে কাজটি 28 ঘন্টায় করতে পারে, এবং এ ও সি একসাথে কাজটি 19 ঘন্টায় করতে পারে। তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। আচ্ছা, কি বলছে, এ একা করতে পারে 57 ঘন্টায়, তো লিখি এ একা করছে 57 ঘন্টায়। তারপরে কি বি আর সি মিলে একসাথে করছে 28 ঘন্টায়, তাহলে বি আর সি মিলে কত করছে একসাথে, 28 ঘন্টায় করছে। আর এ আর সি মিলে করছে 19 ঘন্টায়, তাহলে এ আর সি মিলে করছে কত ঘন্টায়, 19 ঘন্টায়। আচ্ছা, এরকম টাইপের যখন দেবে আমি ধরে নেবো, আমি টোটাল কাজটা ধরবো, এই যে যে যত ঘন্টায় করছে, এ করছে 57 ঘন্টায়, বি আর সি মিলে 28 ঘন্টায়, এ আর সি মিলে 19 ঘন্টায়, এই যে যত ঘন্টায় করছে এই ঘন্টাগুলোর লসাগু আমি ধরে নেবো টোটাল কাজটা, মানে 57 28 আর 19 এর লসাগুটা ধরবো আমি টোটাল কাজ, তবে আমার সুবিধা হবে। তাহলে টোটাল কাজ কত, 57 28 আর 19, 57 আর 19 কে 19 দিয়ে ভাগ করা যায়, মানে 19 দিয়ে ভাগ করবো। তাহলে 3 28 আর 1 মানে কত, 19 গুণ 3 করলে 57, আর তার সাথে 28 গুণ রয়েছে, মানে এদের লসাগু কত হবে, 57 গুণ 28, মানে লসাগু কত হবে 57 গুণ 28। আমি এর গুণটা করলাম না, তাহলে আমি ধরবো টোটাল কাজ মানে কতগুলো কাজ, এই 57 গুণ 28টা কাজ। তাহলে এ করছে 57 ঘন্টায় এই পুরো কাজটা, মানে 57 ঘন্টায় করে 57 গুণ 28টা কাজ। তাহলে এ 1 ঘন্টায় কটা কাজ করবে, 57 ঘন্টায় যদি 57 গুণ 28টা কাজ করে, তাহলে 1 ঘন্টায় করবে কতগুলো কাজ, 57 গুণ 28 ডিভাইডেড বাই 57, মানে কটা হবে, 57 57 কেটে গিয়ে থাকবে 28টা কাজ। একই রকম করে বি আর সি মিলে 28 ঘন্টায় করছে এই 57 গুণ 28টা কাজ, তাহলে 1 ঘন্টায় কতগুলো কাজ করবে, 1 ঘন্টায় করবে 57 গুণ 28 বাই 28টা, মানে 28 28 কাটবে, মানে বি আর সি মিলে 1 ঘন্টায় করবে 57টা কাজ। আর এ আর সি মিলে কি করবে, এ আর সি মিলে 19 ঘন্টায় করছে 57 গুণ 28টা কাজ, তাহলে এ আর সি মিলে 1 ঘন্টায় কতগুলো করবে, 27 গুণ 28 বাই 19টা কাজ, মানে কত হবে 57 গুণ 28 বাই 19টা যদি আমি কাজ ধরলাম, তাহলে 19 দিয়ে কাটলে 3, মানে 3 গুণ 28 মানে 84। তাহলে এ আর সি মিলে 1 ঘন্টায় কতগুলো কাজ করবে, 84টা কাজ করবে। আচ্ছা, এখানে দেখো আমাকে বের করতে বলেছে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, মানে বি কত ঘন্টায় কাজটা শেষ করবে সেটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে দেখো এ 1 ঘন্টায় করছে 28টা কাজ, এর এখানে রয়েছে এ আর সি মিলে 1 ঘন্টায় করছে 84টা কাজ। তাহলে এ আর সির 1 ঘন্টার কাজের থেকে আমি যদি এর 1 ঘন্টার কাজটা বাদ দিয়ে দিই, তবে আমার কার কাজ থাকে, সি এর 1 ঘন্টার কাজ থাকবে। তাহলে সি 1 ঘন্টায় কতগুলো কাজ করে, এ আর সির 1 ঘন্টায় করে 84, এ একা 1 ঘন্টায় করে 28, তাহলে এ আর সির 1 ঘন্টার কাজ থেকে আমি এর কাজটা বাদ দেবো, মানে সি 1 ঘন্টায় করবে তাহলে কতগুলো কাজ, 84 মাইনাস 28টা, মানে কত হয় 6 2 রেখে 3 5, মানে সি 1 ঘন্টায় করে 56টা কাজ। আবার এখানে কি রয়েছে, বি আর সি মিলে 1 ঘন্টায় করে 57টা কাজ, আর সি 1 ঘন্টায় করে 56টা কাজ। তাহলে বি আর সির 1 ঘন্টার কাজ থেকে আমি যদি সি এর 1 ঘন্টার কাজটা বাদ দিয়ে দিই, মানে এই 57টা কাজ থেকে আমি যদি সি এর 1 ঘন্টার 56টা কাজ বাদ দিয়ে দিই, তবে বির 1 ঘন্টার কাজ পড়ে থাকে। তাহলে বি 1 ঘন্টায় কতগুলো কাজ করে, বি আর সির 1 ঘন্টার কাজ মানে 57, সেটা মাইনাস সি এর 1 ঘন্টার কাজ মানে 56। আচ্ছা, বি এটা 1 ঘন্টায় করে, তার মানে কটা কাজ, 1 ঘন্টা একটা কাজ।
তাহলে বি 1 ঘন্টায় করে একটা কাজ, আমাকে বের করতে বলেছে বি একা কাজটি কত ঘন্টায় করবে, মানে টোটাল কাজ মানে কত, এই যে 57 গুণ 28টা কাজ, তাহলে বি একটা কাজ করে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে বি 57 গুণ 28টা কাজ করবে কত ঘন্টায়, এই 57 গুণ 28 ঘন্টায়। তাহলে 57 আর 28 গুণ করলে কত, 7 8 56, মানে এককের ঘরে 6 থাকবে। তাহলে এককের ঘরে 6 দেখো একটা অপশনে আছে, মানে অপশন সি, এটা গুণ করলে দেখবা 1596 হবে। তোমরা গুণ করে দেখে নাও, আমি এককের ঘরে দেখেই বুঝলাম, কারণ কি, কারণ দেখো সবার এককের ঘরের অঙ্ক আলাদা, এটাই হবে অ্যান্সার। তারপর একটা কি বলছে দেখো, স্বাভাবিক গতিবেগের 2/5 গতিবেগে গেলে অভিজিৎ 48 মিনিট দেরি করে অফিসে পৌঁছায়। যদি স্বাভাবিক গতিতে যায় তাহলে তার বাড়ি থেকে অফিসে যেতে কত মিনিট সময় লাগে। দেখো স্বাভাবিক গতিবেগে 2/5 গতিবেগে যাওয়া, তার মানে কি, তার মানে হচ্ছে যদি স্বাভাবিক গতিবেগ 5 হয় তাহলে সে গেছে কত বেগে, যাওয়ার গতিবেগ কত, তাহলে যাওয়ার গতিবেগ হবে তাহলে উপরেরটা 2, মানে নিচে যেটা থাকবে সেটা যদি স্বাভাবিক গতিবেগ হয় তাহলে যাওয়ার গতিবেগ কি হবে, উপরের গতিবেগটা মানে লবের গতিবেগটা। তাহলে স্বাভাবিক 2/5 মানে কি, স্বাভাবিক গতিবেগ যদি 5 হয় তাহলে তার যাওয়ার গতিবেগ হবে 2। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যাওয়ার গতিবেগের যদি আমি অনুপাত করি সেটা কি হবে, যাওয়ার গতিবেগের অনুপাত তাহলে কি হবে, স্বাভাবিক গতিবেগ 5 যাওয়ার গতিবেগ 2, তাহলে অনুপাতটা কি হবে 5:2। আচ্ছা আমি এবার কি করবে, দেখো আমার 48 মিনিট বেশি সময় লেগেছে এগুলো বলেছে, তাহলে আমি এদের সময়ের অনুপাতটা বের করি। দেখো গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক, গতিবেগ যত বেশি হবে সময় তত কম লাগবে কোনো জায়গা যেতে, আর গতিবেগ যত কম হবে সময় তত বেশি লাগবে। তাহলে গতিবেগ আর সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যাওয়ার গতিবেগ যদি 5:2 হয়, তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে যেই সময়টা, স্বাভাবিক গতিবেগে গেলে সময় আর যে গতিবেগে যাচ্ছে যাওয়ার গতিবেগে গেলে সময়, এই দুটোর অনুপাতটা কি হয়ে যাবে, এদের মধ্যে ঠিক উল্টো অনুপাতটা হবে, মানে বিপরীত অনুপাত হবে। তাহলে 5:2 এর বিপরীত অনুপাত কি হয়ে যাবে, 2:5। মানে স্বাভাবিক গতিবেগে যদি গেলে 2 মিনিট বা 2 সেকেন্ড লাগে, তাহলে যাওয়ার গতিবেগ যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে 5 মিনিট লাগে। আচ্ছা আমি ধরছি স্বাভাবিক গতিবেগের সময়টা হচ্ছে, স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগছে 2x মিনিট, আর যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে সময় লাগছে 5x মিনিট, যেহেতু 2x আর 5x বলেছিল। আচ্ছা এখানে কি বলেছে, অভিজিতের 48 মিনিট দেরি হয় স্বাভাবিক গতিবেগের থেকে যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে, মানে স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগছে 2x মিনিট, আর যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে সময় লাগছে 5x মিনিট। তাহলে সময় কতটা বেশি লাগছে, 5x - 2x মিনিট। সেইটাই বলেছে কত মিনিট, 48 মিনিট দেরি হচ্ছে, মানে অতটা বেশি লাগছে, ইকুয়াল টু 48। তাহলে 3x সমান সমান হলো 48, তাহলে x এর মান কত হবে, 48/3 মানে 16। তাহলে x এর মান কত হলো 16। আমাকে কি বার করতে বলেছে, স্বাভাবিক গতিতে গেলে তার বাড়ি থেকে অফিসে যেতে কত মিনিট সময় লাগবে। তাহলে স্বাভাবিক গতিতে গেলে তার কত মিনিট সময় লাগছিল, 2x মিনিট সময় লাগছিল, তাহলে x এর মান 16। তাহলে কত মিনিট সময় লাগবে, 2 গুণ 16, x এর জায়গায় 16 বসিয়ে দিই, মানে 32। আর যদি বলতো যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে কত সময় লাগছে, তাহলে হতো কত, 5 গুণ 16 মানে 80 মিনিট হতো। তার মানে আমার অ্যান্সার কি হবে, 32 মিনিট, অপশন বি। তারপর কি বলছে দেখো, যদি 7 3 6 2 1 4 5 সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় তাহলে যে নতুন আচ্ছা আগে সংখ্যাটাকে লিখি, 7 3 6 2 1 4 5, এর প্রতিটি জোড় অঙ্ক কোনগুলো, এই যে 6 2 4 এগুলো জোড় অঙ্ক, এদের সাথে 2 যোগ করছে, তাহলে কত হয়, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8, 2 এর সাথে 2 যোগ করলে হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6। আর কি করছে, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করছে। আচ্ছা জোড়ের সাথেও 2 যোগ করছে, বিজোড়ের সাথেও 2 যোগ করছে। বিজোড় কোনগুলো, এই যে 7 3 1 5 এগুলো। তাহলে 7 এর সাথে 2 যোগ করলে কত, 9, 3 এর সাথে 2 যোগ করলে 5, 1 এর সাথে 2 যোগ করলে 3, 5 এর সাথে 2 যোগ করলে 7। তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয়, কোন সংখ্যাটা তৈরি হচ্ছে, যে উপরের এই সংখ্যাটা তৈরি হচ্ছে। তাহলে এই সংখ্যাটির কি বলেছে, সমস্ত বিজোড় অঙ্কগুলির যোগফল কত। তাহলে এই সংখ্যার বিজোড় অঙ্কগুলো কোনগুলো, এই যে 5 একটা, আচ্ছা 9 একটা, 5 একটা, 3 একটা, 7 একটা, এদের যোগফল বের করতে বলেছে। তাহলে 9 আর 5 এ যোগ করলে কত, 14, এই 9 আর 5 এ হচ্ছে 14, 14 আর 3 এ যোগ করলে কত, 17, 17 এর সাথে যোগ করলে কত, 24। তাহলে সমস্ত বিজোড় অঙ্কগুলির যোগফল কত হবে, 24 হবে, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, 87 56 এগুলো দিয়ে দিয়েছে কতগুলো সংখ্যা, এই তথ্যগুলির মিডিয়ান কত। আচ্ছা মিডিয়ান কিভাবে বের করে, মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা, মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা। তাহলে এর মধ্যমা কি করে বার করে, এর মধ্যমা বের করার নিয়ম হচ্ছে, যেই সংখ্যাগুলো দিয়ে দেবে সেগুলোকে আগে আমাকে ছোট থেকে বড়তে সাজাতে হবে, ছোট থেকে বড় থেকে সাজিয়ে যে সবার মাঝামাঝি থাকবে সেটাই হবে ওর মধ্যমা। তো কিভাবে করব, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোটকে দেখো 11, তাহলে সবার ফার্স্টে 11 কে রাখবো,
তারপরে কি আছে 11 পরে দেখো 32 আসে, তারপরে রাখবো 32 কে। তারপরে কি আসে 32 এর পরে দেখো 45 আসবে, তারপরে রাখলাম 45 কে। তারপরে কে থাকবে দেখো 53 থাকবে, রাখলাম 53 কে। তারপরে কে থাকবে 56, রাখলাম 56 কে। তারপরে থাকবে হচ্ছে 79, রাখলাম 79 কে। তারপরে কে থাকবে 81, রাখলাম 81 কে। তারপরে কে থাকবে 87, রাখলাম 87 কে। তারপরে কে থাকবে 94, রাখলাম 94 কে। তারপরে থাকবে 98, রাখলাম 98 কে। তারপরে থাকবে 99। তাহলে এই হলো ছোট থেকে বড়তে আমি সাজিয়ে নিলাম। এবার আমার কাজ কি হবে, কতগুলো সংখ্যা আছে সেটা গুণ। কতগুলো সংখ্যা আছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 11টা মানে বিজোড় সংখ্যক আছে, তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে এক রকমের বসবে, মাঝে একটা পদ এক রকমের পদ থাকবে। আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে এই জোড় সংখ্যক থাকলে এক রকমের পদ থাকবে, আর বিজোড় সংখ্যক থাকলে এক রকমের পদ থাকবে। তাহলে এখানে বিজোড় সংখ্যক আছে, তাহলে আমার মাঝের পদ কত থাকবে, যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে মাঝে আমার একটা পদ থাকে। সেই পদটা কততম, সেই পদটা হচ্ছে n+1/2 তম। এটা হচ্ছে বিজোড় সংখ্যক থাকলে। বিজোড় সংখ্যকের ক্ষেত্রে হচ্ছে মধ্যপদ কোনটা হবে, n+1/2 তম পদটা। আর জোড় সংখ্যক হলে মধ্যপদ হবে দুটো পদ। কত কত, একটা হচ্ছে n/2 তম পদ, একটা হচ্ছে n/2+1 তম পদ। এটা হচ্ছে জোড় সংখ্যকের ক্ষেত্রে। তাহলে এটা যেহেতু বিজোড় সংখ্যক, এর একটা পদই মধ্যপদ হবে। কোনটা, n এর মান কত, মানে টোটাল যতগুলো ছিল কতগুলো ছিল, 11টা ছিল। তাহলে কততম পদ হবে, 11 যোগ 1/2 তম মানে 12/2 মানে 6তম পদটা হবে মধ্যপদ। তাহলে 6তম পদ কোনটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মানে 79। তাহলে 79টাই মধ্যপদ, এটাই হবে মধ্যমা। তাহলে এই তথ্যগুলির মিডিয়ান কত, 79। আর যদি দুটো মধ্যপদ হতো সেক্ষেত্রে আবার ওই দুটো মধ্যপদের গড় বের করতে হতো। তো এখানে নেই, তাই এটা আমার এখন দরকার পড়বে না এই অঙ্কে। তাহলে আমার মিডিয়ান কত হবে, 79। তারপর কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:16 এবং তাদের লসাগু ও গসাগুর যোগফল এই গুণফল 432। সংখ্যা দুটির লসাগু ও গসাগুর অনন্যকের যোগফল কত। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:16, তাহলে আমি একটা সংখ্যা হচ্ছে 3x আর অন্য সংখ্যাটা হচ্ছে 16x। তাদের লসাগু ও গসাগুর গুণফল 432। আচ্ছা, আমরা ফর্মুলা জানি, সংখ্যা দুটির গুণফল সমান সমান হচ্ছে লসাগু আর গসাগুর গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল করলে কত হয়, 3x × 16x, সেটা সমান সমান আমি কি লিখতে পারি, তাদের লসাগু আর গসাগুর গুণফল। লসাগু আর গসাগুর গুণফল কত, 432। আমি লিখে দিতে পারি 432। এক্ষেত্রে x আর x গুণ করলে x² আর 3 আর 16 কে যদি ডান পাশে পাঠাই কত হয়, 432/3 × 16। 3 দিয়ে কাটাকুটি করলে কত, 1 1 3 4 1 2 4। 16 কে 9 দিয়ে গুণ করলে হয় 144। তাহলে x² এর মান যদি 9 হয়, x এর মান কি হবে, √9 মানে 3 হবে। তাহলে x এর মান 3 পেলাম। তাহলে সংখ্যাগুলো কত হবে, একটা হবে তাহলে 3 × 3 মানে কত, 9। আর একটা হবে 16 × 3 মানে 48। তাহলে 9 আর 48 এর আমাকে লসাগু আর গসাগু বের করতে হবে। তাহলে 9 আর 48 এর লসাগু কত, 9 আর 48 এর যদি লসাগু করি কত হয়, 3 দিয়ে ভাগ করলে হয় 3 আর 16 মানে 3 16 48, 48 × 3 হচ্ছে 144। তাহলে লসাগু হচ্ছে 144। আর গসাগু কত, 9 আর 48 এর মধ্যে কত কমন আছে, দেখো 3 কমন আছে। তাহলে গসাগু হবে কত, 3। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যা দুটির লসাগু ও গসাগুর এটা গসাগুর হবে, গসাগুর অনন্যকের যোগফল কত। তাহলে লসাগু হচ্ছে 144, লসাগুর অনন্যক কত, অনন্যক মানে হচ্ছে 1/, সেই সংখ্যাটা। তাহলে লসাগুর অনন্যক কত হবে, 1/144। আর গসাগু হচ্ছে 3, গসাগুর অনন্যক কত হবে, 1/3। এদের যোগফল মানে 1 এর 144 যোগ 1 এর 3। তাহলে 144 আর 3 এর লসাগু করলে হয় কত, 144 মানে 1 যোগ 48 মানে হবে 49/144। তার মানে দেখো অপশন সি তে এটা আছে, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি আয়তঘনাকার জলের ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা 70,000 লিটার। যদি ট্যাঙ্কের দৈর্ঘ্য ও গভীরতা যথাক্রমে 4 মিটার ও 10 মিটার হয়ে থাকে তাহলে ট্যাঙ্কটি কত মিটার চওড়া। আচ্ছা দেখো, এখানে কি বলেছে, ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা এত লিটার, মানে ট্যাঙ্কটিতে এত লিটার জল ধরে। আচ্ছা, লিটার বলেছে আর এগুলো মিটারে বলেছে, তাহলে আমি কি করে করব, দেখো 70,000 লিটার মানে হচ্ছে 70,000 ঘন ডেসিমিটার, মানে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমি। 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমি, তাই 70,000 লিটার মানে কি, 70,000 ঘন ডেসিমিটার। আচ্ছা, তা এইগুলো আমাকে মিটারে দিয়েছে, মানে মিটার থেকে আমি এগুলো কিসে নিতে পারি। আচ্ছা, ঘন ডেসিমি থেকে আবার যদি আমি ঘন মিটারে করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এটা সমান সমান আমি ঘন মিটারেও করতে পারি। ঘন ডেসিমিটার থেকে ঘন মিটারে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা সমান সমান কত ঘন মিটার, 70,000
ডিভাইডেড বাই 1000 এত ঘন মিটার। তাহলে তিনটে শূন্য কেটে গেল, মানে কত ঘন মিটার হবে? 70 ঘন মিটার। তার মানে কত ঘন মিটার জল ধরে? 70 ঘন মিটার জল ধরে। তাহলে জল ধরা মানে ট্যাঙ্কটির আয়তন। তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য কত বলেছে? 4 মিটার, গভীরতা কত বলেছে? 10 মিটার। আমাকে বের করতে বলেছে কত মিটার চওড়া। এটা একটা আয়তঘনাকার ট্যাঙ্ক। আয়তঘনের আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে ট্যাঙ্কটিতে কত ঘন মিটার জল ধরে? 4, দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? আচ্ছা, প্রস্থ মানে চওড়াটা, আমি ধরলাম প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে 4 গুণ প্রস্থ হচ্ছে চওড়া হচ্ছে x মিটার। তাহলে কত ঘন মিটার ধরবে? 4 গুণ x গুণ গভীরতা, গভীরতা কত বলেছে? 10 ইন্টু 10 ইজিক্যাল টু হচ্ছে কত ঘন মিটার? 70 ঘন মিটার। তাহলে x এর মান কত হবে? 70 বাই 4 গুণ 10। শূন্য শূন্য কেটে গেল, তাহলে 7 বাই 4, 7 বাই 4 করলে কত হবে? প্রথমে একবার যাবে, তারপরে যদি পয়েন্ট নেই হয় 30, 30 মানে 7, 205 মানে 1.75 এত মিটার, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, y x plus 3 এর সাথে সরল ভেদে আছে। তার সরল ভেদে থাকা মানে কি? তার মানে আমি লিখতে পারি y ভ্যারিজেস x plus 3। এই ভ্যারিজেসটাকে তুলতে গেলে আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি ধ্রুবকটা ধরছি কে, যেটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে y is equal to k into x plus 3। কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। কি বলেছে? যখন x is equal to 1 তখন y is equal to 8। তার মানে আমি কি করব? x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় 8 বসাবো, এটা বসিয়ে k এর মানটা বের করব। তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 8, মানে y এর জায়গায় 8 বসালাম সমান সমান k into x plus 3, x plus 3 মানে 1 যোগ 3 মানে 4, 4 আর 8 কাটাকুটি করলে হয় 2, মানে k এর মান কত পেলাম? 2 পেলাম। তার মানে y সমান সমান কি পেলাম? k এর জায়গায় 2 বসিয়ে দিয়ে 2 into x plus 3 পেলাম। এবার কি বলেছে? যখন x is equal to 2 তখন y এর মান কত? তাহলে x এর মান 2 হলে y এর মান কত? তাহলে y সমান সমান কত হবে? 2 into x এর জায়গায় 2 বসাবো, x এর মান 2 বলে দিয়েছে, তাহলে 2 যোগ 3 মানে কত? y সমান সমান 2 আর 3 যোগ করলে 5, 5 দুগুণে 10। তার মানে x এর মান 2 হলে y এর মান কত হবে? 10 হবে, অপশন এ। তারপরটা কি বলছে দেখো, একটি গিজারের ধার্য মূল্য হচ্ছে 11,300 টাকা। যদি উৎপাদনকারী 5% লাভ করে, পাইকারি বিক্রেতা 10% লাভ করে এবং খুচরো বিক্রেতা 15% লাভ করে, তাহলে গিজারটির উৎপাদন খরচ কত টাকা? প্রথমে কি করছে? উৎপাদনকারী পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, তারপরে পাইকারি বিক্রেতা আবার খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে, তারপরে খুচরো বিক্রেতা এমনি কাস্টমারকে বিক্রি করছে। আচ্ছা, এখানে দেখো উৎপাদন করেছে, তো আমি ধরছি হচ্ছে জিনিসটার উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, এটা x ধরে করি তাহলে একটু সুবিধা হবে। উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা। উৎপাদন ব্যয়ের পরে কি করছে? উৎপাদনকারী 5% লাভ করে কাকে বেচছে? উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে বেচছে। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য অথবা পাইকারির যে বিক্রেতা তার ক্রয় মূল্য কত হবে? ওর উৎপাদন খরচ x টাকা, তার উপর 5% লাভ করছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? x ইন্টু, যদি 5% লাভ করে মানে বিক্রয় মূল্য কত হবে? x ইন্টু 105/100। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এই টোটালটা পাইকারি বিক্রেতা আবার কি করছে? তার উপর 10% লাভ করছে, মানে এই পুরোটার উপর x ইন্টু 105/100টার ক্রয় মূল্য, তার উপর আবার 10% লাভ করছে, মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? এটা ইন্টু 110/100। এটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সে আবার খুচরো বিক্রেতা কিনছে, তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হবে এই টোটালটা। খুচরো বিক্রেতার ক্রয় মূল্য টোটালটা, খুচরো বিক্রেতা আবার কি করছে? 15% লাভ করছে, তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত? এর উপর 15% লাভ, মানে এটা ইন্টু 115/100, এটা হয়ে যাবে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য, মানে ক্রেতার ক্রয় মূল্য। তাই এটাই হয়ে যাচ্ছে ধার্য মূল্য, এটাই হয়ে যাচ্ছে গিজারটির ধার্য মূল্য। তার মানে এইটা ইজিক্যাল টুই হচ্ছে কত? 11,300 টাকা। এটা হয়ে যাচ্ছে কত? 11,300 টাকা। তার মানে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে x সমান সমান কি? আচ্ছা, এই শূন্যটা কেটে যায়, 100 আর 115কে যদি কাটি 5 দিয়ে তাহলে হবে 20, এখানে হবে 23। এখানে যদি 100 আর 105কে কাটি তাহলে হবে 20, এখানে হবে 21, আর তো কিছু কাটছে না। আচ্ছা, তাহলে x সমান সমান কি হবে? সবগুলোকে যদি ডান পাশে পাঠাই তাহলে 11300 গুণ, এখানে নিচে আছে 20, 10 আর 20 মানে 20 গুণ 10 গুণ 20, আর বাদিকের উপরের গুলো ডান পাশে নিচে আনলে কত হবে? 21 গুণ 11 গুণ 23। আচ্ছা, কিছু তো কাটছে না, তাহলে আমি পাতে গুণ করে দিই। 113কে কত দিয়ে গুণ করবো? 2 দুগুণে 4, মানে 113 গুণ 4 যদি করি তাহলে কত হয়? হবে 452। তাহলে 4 5 2, তারপরে কতগুলো শূন্য? দুটো, একটা তিনটে, একটা চারটে, একটা পাঁচটা, মানে 452 পরে 5টা শূন্য, একটা দুটো তিনটে চারটে 5টা। আর নিচে কত বসবে? 21 গুণ 11, 21 গুণ 11 মানে হচ্ছে 231।
231 গুণ আবার 23 গুণ করতে হবে, তাহলে কত হয়? 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6 গুণ 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত হয়? 3, 9 2 11 1 হাতে 1, 6 একে 7 6 13 3 হাতে 1 5, মানে 5 3 1 3। এটা দিয়ে ভাগ করব কাকে? 4 5 2 একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমার পয়েন্টে উত্তর আছে, তো মানে পয়েন্টে বের করতে হবে। প্রথমে কতবার যায় দেখো, 8 বার যায়। 8 বার দিলে কত হয়? 8 বার দিলে 3 8 24 4 হাতে 2, 8 একে 8 2 10 0 হাতে 1, 3 8 24 একে 25 5 হাতে 2, 5 8 40 2 42। তাহলে কত থাকছে? 6 1 1 মানে 9, 5 একে 6 6 মানে 6, 2 একে 3 2। আচ্ছা, অপশন দেখো, একটা অপশনে দেখো 8 দিয়ে শুরু আছে, মানে অপশন বিটাই হবে। এরপরেও দেখো এই শূন্যটা নামালে দেখো 5 বার যাবে, 5 বার দিয়ে দেখবে 8 5 0 7 পয়েন্ট সামথিং হবে। তা আমার দেখার দরকার নেই, আমার যেহেতু এই অপশনটা রয়েছে আমি দেখেই বুঝতে পারবো যে এই বাকি অপশন গুলো হবে না, কারণ 8 তো নেই, তার মানে এটাই হবে, আমার আর ভাগ করার দরকার নেই। তোমরা করে দেখবে। হ্যাঁ, তারপরটা কি বলছে দেখো, এত দ্বিঘাত সমীকরণটির বীজ দুটির প্রকৃতি কিরূপ। আচ্ছা, বীজ দুটির প্রকৃতি কিরূপ জানার জন্য আমি একটা নর্মাল দ্বিঘাত সমীকরণ নিই। সেটা কিরকম দেখতে হয়? সেটা দেখতে হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এটা হচ্ছে নর্মাল দ্বিঘাত সমীকরণের সমীকরণ, যেখানে এটা কি? এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে এই সমীকরণের নিরূপক বলে একটা কথা আছে। নিরূপক কোনটা? সমীকরণের নিরূপক সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপর নির্ভর করেই আমার সমীকরণের বীজ দুটি কিরকম হবে সেটা নির্ভর করে। কিরকম দেখো, যদি নিরূপকটা 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে সমীকরণের যে দুটো বীজ থাকবে, সমীকরণের বীজ দুটি কি হবে? বাস্তব ও সমান হবে। বাস্তব হবে ও সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে বড় হয়, মানে ধনাত্মক হয়, তাহলে কি হবে? তাহলে সমীকরণের বীজ দুটি বাস্তব হবে ও অসমান হবে। বাস্তব হবে ও অসমান, সমান না, মানে 2 আর 3 এরকম। আর আগেরটা বাস্তব ও সমান মানে দুটো বীজে 2, দুটো বীজে 3 এরকম আর কি। যদি সমীকরণের নিরূপকটা মানে বি স্কোয়ার মাইনাস 4ac টা 0 থেকে ছোট হয়, মানে লেস দেন 0 হয়, মানে নেগেটিভে হয়, তাহলে সমীকরণের বীজ দুটি হবে অবাস্তব, মানে ওর মান নির্ণয় করা যাবে না। বীজ দুটি হবে অবাস্তব, মানে সাধারণ গণিতের নিয়মে বের করা যাবে না, মানে রুট ওভার মাইনাস এরকম টাইপের আসবে। তাহলে আমি এই সমীকরণটার কি দেখবো? আমি নিরূপকটা বের করব। নিরূপক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করব। বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি? বি মানে কি? এক্স এর সহগ মানে +2, তার মানে 2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি? এক্স স্কোয়ারের সহগ মানে 3 ইন্টু সি মানে ধ্রুবক সংখ্যার মানে +5 মানে 5। এটা একটা বের করি, তাহলে কত? 2 স্কোয়ার করলে 4 মাইনাস 3 4 12 5 12 60, তাহলে হলো কত? -56। তাহলে নেগেটিভ হলো, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি? লেস দেন 0। তার মানে সমীকরণের বীজ দুটি কিরূপ হবে? বীজ দুটো হবে অবাস্তব বা কাল্পনিক হবে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি মিউজিক সেটের আসল মূল্য হচ্ছে 8,000 টাকা। সেটটির মূল্য প্রথমে 12% হ্রাস পেল এবং তারপর 20% বৃদ্ধি পেল, তাহলে মিউজিক সেটটির নতুন মূল্য কত টাকা? আচ্ছা, সেটটির মূল্য কত ছিল? 8,000 টাকা। প্রথমে কি হলো? মূল্য 12% হ্রাস পেল, তাহলে 8,000 থেকে 12% হ্রাস পেলে মূল্য কত হবে? ইন্টু 100 মাইনাস 12/100 মানে 88/100। এরপরে আবার কি হলো? এরপরে আবার 20% বৃদ্ধি পেল, তার মানে এখন এটা হলো, তারপরে আবার 20% বৃদ্ধি পেলে মূল্য কত হবে? উপরে হবে 100 যোগ 20, যেহেতু বৃদ্ধি পাচ্ছে মানে 120 ডিভাইডেড বাই 100, তাহলে এটাই হবে বর্তমান মূল্য। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, মানে 8 আর 12 যদি গুণ করি তাহলে হয় 96, মানে 88 গুণ 96 গুণ করলে কত? 6 8 48 এর 8 হাতে 4, 6 8 48 এর 4 52 গুণ 8 9 72 এর 2 হাতে 7, 8 9 72 এর 7 79, মানে 8 4 9 5 14 4 হাতে 1 7 এর 8, মানে 8 4 4 8, মানে অপশন ডি হবে। এটা হচ্ছে নতুন মূল্য। তারপর একটা কি বলছে দেখো, 36/9 ইন্টু এত, মানে 36/9 করলে কত? এটা কাটাকুটি করলে কত হয়? 4 হয়, ইন্টু 74 যোগ 12 মানে কত? 86 যোগ 99, এটা গুণ করে যোগ করে দেবা, দেখবা হয়ে যাবে, দেখো উত্তর হবে 443 হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি ক্লাসের এ ও বি দুটি বিভাগে যথাক্রমে 22 ও 44 জন ছাত্র আছে। যদি এ বিভাগের ছাত্রদের গড় ওজন 40 কেজি, মানে 22 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 40 কেজি, এবং বি বিভাগের ছাত্রদের গড় ওজন 34 কেজি, মানে 44 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 34 কেজি। তাহলে ক্লাসের সকল ছাত্রদের গড় ওজন কত?
তাহলে দেখো এ বিভাগের 22 জনের গড় ওজন হচ্ছে 40 কেজি, তাহলে 22 জনের মোট ওজন কত? 22 গুণ 40। আর বি বিভাগের 44 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 34 কেজি, তাহলে 44 জনের মোট ওজন কত? 44 গুণ 34। তাহলে টোটাল কতজন ছাত্র আছে? এ বিভাগে আছে 22 জন, বি বিভাগে আছে 44 জন, তাহলে মোট কতজন ছাত্র? 22 যোগ 44 মানে 66। তাহলে 66 জনের মোট ওজন কত হবে? এই দুটোর যোগফল। তাহলে 66 জনের মোট ওজন হবে এত, তাহলে প্রত্যেক জনের গড় ওজন কত হবে? এইটা ডিভাইডেড বাই হবে 66। আচ্ছা, উপরের এই দুটোর থেকে দেখো 22 কমন যায়, তাহলে আমি যদি 22 কমন নিয়ে নিই, কত পড়ে থাকে? এইটার থেকে 22 কমন নিলে হবে 40, যোগ 44 এর থেকে 22 কমন হলে 2, 2 গুণ 34 মানে 34 দুগুণে হয় 68, ডিভাইডেড বাই 66। 22 দিয়ে 66 কে কাটলে হয় 3, মানে 40 যোগ 68 করলে হয় 108, বাই 3 কাটাকুটি করলে হবে 3, 1 8 6, মানে সকল ছাত্রদের গড় ওজন কত হবে? 36 কেজি, অপশন বি। তারপর কি বলছে দেখো, যদি a/b = 3:4 আর b/c = 4:7 হয়, মানে কি বলেছে? a/b = 3:4 বলেছে, আর b/c = 4:7 বলেছে। তাহলে এক্ষেত্রে কি করতে হয়? আমাকে দুটো b সমান করতে হয়, যেহেতু b দুবার আছে। এখানে দেখো দুটো b 4 আছে, তাহলে আমাকে কিছু করার দরকারই নেই। তাহলে a/b/c কত হবে? 3:b এর ভাগে যেহেতু 4 আছে, তাই 4:7। আর যদি সমান না থাকতো তাহলে এই গুণ করে বের করতে হতো। মানে আমাকে কার মান বের করতে বলেছে? a প্লাস বি প্লাস সি বাই সি। তার মানে এর ভাগে যত আছে আমি তত বসাতে পারি এর জায়গায়, মানে এর জায়গায় আমি কত বসাবো? 3 বসাবো। বির ভাগে কত আছে? 4, মানে বির জায়গায় কত বসাবো? 4 বসাবো। আর সির ভাগে কত আছে? 7, মানে সির জায়গায় 7 বসাবো। তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি মানে কত লিখবো? এর জায়গায় 3, যোগ বির জায়গায় 4, যোগ সির জায়গায় 7, ডিভাইডেড বাই 7 করলে কত হবে? 7 এর সাথে 14/7, মানে উত্তর হবে 2, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, 2 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারেন। 2 জন পুরুষ 9 দিন কাজ করে চলে গেল। কি বলছে? 2 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটি কাজ 14 দিনে, মানে 2 জন পুরুষও 14 দিনে করে আর 9 জন মহিলাও 14 দিনে করে। তাহলে দেখো 2 জন পুরুষ 9 দিনে কাজটা করতে পারছে, মানে কি? মানে কাজটা কমপ্লিট। আচ্ছা, 14 দিনে কাজটা করতে পারছে মানে কি? 14 দিনে কাজটা কমপ্লিট করছে, মানে কাজটার এক অংশ করছে। 2 জন পুরুষ 14 দিনে করে এক অংশ। কতজন পুরুষ কাজ করছে? দেখো 2 জন পুরুষই কাজ করছে। কতদিন কাজ করছে? 9 দিন। তাহলে 2 জন পুরুষ 14 দিনে যদি এক অংশ করে, একদিনে কতটা করবে? 1/14 অংশ। তাহলে 2 জন পুরুষ একদিনে যদি 1/14 অংশ করে, তাহলে কতদিন কাজ করছে? 2 জন পুরুষ 9 দিন কাজ করছে, তাহলে 9 দিনে কত অংশ করবে? এটা 9টা গুণ হয়ে যাবে, মানে 9/14 অংশ কাজ করবে। তাহলে টোটাল কাজ হচ্ছে এক অংশ, তার মধ্যে 2 জন পুরুষ 9 দিনে করলো 9/14 অংশ। তাহলে বাকি কাজ থাকলো কত? তাহলে বাকি কাজ হবে 1 থেকে, যদি যতটা হয়েছে ততটা বাদ দেবে, 1 থেকে কতটা বাদ দেবো? 9/14 বাদ দেবো, বাকি অংশ থাকবে। তাহলে হবে কত? 5/14 অংশ। তাহলে বাকি কাজ কত? 5/14 অংশ। এই কাজটা কে করছে? এই কাজটা এই মহিলাগুলো করছে। কতজন মহিলা? আচ্ছা, কতজন মহিলা সেটা আমাকে বের করতে হবে। তাহলে বাকি কাজটি 9 দিনে করতে কতজন মহিলা কাজে লাগবে? আচ্ছা দেখো, প্রথমে কি বলেছিল? 9 জন মহিলা কাজটা করছিল 14 দিনে, মানে 9 জন মহিলা 14 দিনে করছিল এক অংশ। আর আমাকে এখন বের করতে হবে কতজন মহিলা। আমি ধরছি x জন মহিলা কত দিনে করছে? 8 দিনে। আচ্ছা সরি, 9 দিনে করছে। কত অংশ করবে? 5/14 অংশ করবে। তা দেখো, আমার একটা ফর্মুলা ছিল এরকম, সময় আর যদি লোক থাকে, তাহলে কি ফর্মুলা ছিল? m1 d1 by w1 is equal to m2 d2 by w2। মানে m1 জন মহিলা যদি d1 দিনে w1 কাজ করে, তাহলে m2 জন এবং m2 জন মহিলা d2 দিনে যদি w2 টা কাজ করে, তাহলে m1 d1 by w1 is equal to হবে m2 d2 by w2। তার মানে m1 জন মহিলা, মানে এখানে কতজন মহিলা বলছে, বা মহিলা বা পুরুষ? 9 জন বলছে এখানে, যেহেতু মহিলা বের করবো তাই মহিলাটা। m1 মানে হবে 9 ইন্টু d1 মানে কত দিনে? মানে 14 দিনে, ডিভাইডেড বাই কত অংশ কাজ করছে? এক অংশ, মানে w1 এর জায়গায় 1 সমান সমান m2 মানে কতজন মহিলা সেটা বের করবো, সেটা আমি x ধরলাম, x ইন্টু d2 মানে কত দিনে কাজ করবে বলে দিয়েছে, কাজটি 9 দিনে শেষ করতে হবে, মানে 9 ডিভাইডেড বাই w2 মানে কত অংশ কাজ বাকি? 5/14, মানে 5/14। আচ্ছা, এই 9 9 কেটে গেল। তাহলে আমি কি লিখতে পারি? x বাই, এটাকে যদি উল্টে লিখি তাহলে x বাই 5/14, মানে x বাই 5 ইন্টু 14 হয়ে যাবে। 14 উপরে গেলে ইকুয়াল টু ডান পাশে 14 থাকছে, 14 কেটে গেল, তার মানে x এর মান হবে 5। তার মানে কতজন মহিলাকে কাজে লাগাতে হবে? x এর মান বেরোলো 5, মানে 5 জন মহিলাকে কাজে লাগাতে হবে, অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, একজন দোকানদার তার দ্রব্য ক্রয় মূল্যের থেকে x% বেশি দামে লিখে রাখে এবং সেগুলিকে 16% ছাড়ে বিক্রি করে। যদি তার 68% লাভ হয় তাহলে x এর মান কত? কি বলছে আরেকবার পড়ি, তার দ্রব্য ক্রয় মূল্যের থেকে x% বেশি দামে লিখে রাখে। আমি ধরছি হচ্ছে ক্রয় মূল্যটা 100, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা।
তাহলে তার লিখে রাখে মানে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যটা কত, ধার্য মূল্যটা কত, x% বেশি দামে লিখছে মানে 100 তে আরো x বেশি লিখছে, তাহলে ধার্য মূল্য হবে কত, 100 প্লাস x, এত টাকা। তারপরে আবার কি করছে, সেগুলিকে 16% ছাড়ে বিক্রি করে, ছাড়টা দেয় কার উপর, ধার্য মূল্যের উপর। তাহলে 16% যদি ছাড় দেয়, তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 প্লাস x, তার উপর 16% ছাড় দিচ্ছে, মানে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হবে তাহলে ধার্য মূল্যের উপর 16% ছাড় মানে 100 প্লাস x, এর 16% ছাড় দিচ্ছে মানে বিক্রি করবো হচ্ছে এর 100 মাইনাস 16 মানে 84%, মানে এটা ইন্টু 84/100, এটা x। আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আবার কি, যদি তার 68% লাভ হয়, লাভটা কার উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাহলে 68% লাভ মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 68 টাকা, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য হয়ে যাবে, মানে 100 যোগ 68, তার মানে কত, 168। তাহলে আমি এখানে একটা বিক্রয় মূল্য পেলাম 100 প্লাস x ইন্টু 84/100, আর আরেকটা বিক্রয় মূল্য পেলাম 168, তার মানে ওই দুটো সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, 100 প্লাস x ইন্টু 84/100 সমান সমান হচ্ছে 168। 84 কে 2 দিয়ে গুণ করলে 168 হয়, কেটে দিলে হবে 2, তার মানে 100 প্লাস x সমান সমান কত, 100 গুণ 2 করলে হয় 200, x সমান সমান কত হবে, 200 মাইনাস 100 করলে কত হয়, 100 হবে। তার মানে x এর মান কত বেরোলো, 100। তাহলে ক্রয় মূল্যের থেকে কত পার্সেন্ট বেশি দামে লিখেছিল x, আচ্ছা x এর মানই চেয়েছে, x এর মান 100, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, রাজের কাছে 1218 টাকা আছে, সে এই টাকাটা দুই ছেলে বরুণ ও আশিসের মধ্যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে দেয়, মানে এমন ভাবে রাখে বা কিছু, যে বরুণ ও আশিস যথাক্রমে 13 ও 14 বছর পর সমপরিমাণ অর্থ পায়। সমপরিমাণ অর্থ পায় মানে সুদাসলটা সমান হয়, 13 বছর পরে সুদাসল আর এর 14 বছর পরে সুদাসলটা সমান হয়। তাহলে রাজ আশিসকে কত টাকা দিয়েছে, আচ্ছা প্রথমে কি আছে, বরুণ আছে, পরে আছে আশিস, টোটাল রয়েছে 1218 টাকা। আমি ধরছি বরুণকে দিয়েছিল হচ্ছে এক্স টাকা, তাহলে আশিসকে কত দেবে, টোটাল হচ্ছে 1218, 1218 থেকে এক্স টাকা যদি বরুণকে দেয়, তাহলে আশিসকে দেবে 1218 মাইনাস এক্স। তাহলে এক্স টাকাটার চক্রবৃদ্ধি সুদের হার কত, 10%, 10% সুদের হারে 13 বছরের সমূল চক্রবৃদ্ধিটা কত, তাহলে ফর্মুলা কি এক্স ইন্টু মানে আসল ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত 10, তাহলে 10/100 হোল টু দি পাওয়ার, পাওয়ারে কত থাকবে, বরুণের সময়টা মানে 13 বছর মানে পাওয়ারে থাকবে 13, এটা ইজিক্যাল টু কি, বরুণের 13 বছরের সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি, সেটা ইজিক্যাল টু হবে আশিসের 14 বছরের সমূল চক্রবৃদ্ধি। আশিসের অর্থ কত, 1218 মাইনাস এক্স, তাহলে 1218 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস, এক্ষেত্রেও কি হবে 10/100, আর পাওয়ারে কি বসবে, এত টু দি পাওয়ার 14 হবে, যেহেতু আশিসের টাকা 14 বছর পরে পাচ্ছে। আচ্ছা, এখানে দেখো শূন্য শূন্য কেটে যায়, এখানেও শূন্য শূন্য কেটে যায়, তাহলে কি হয় এক্স ইন্টু, এটা হয় দেখো লসগু করলে 1 যোগ 1 এর 10 মানে 11/10, 11/10 হোল টু দি পাওয়ার 13 সমান সমান, ডান পাশে রয়েছে 1218 মাইনাস এক্স ইন্টু, এক্ষেত্রেও হবে 11/10 হোল টু দি পাওয়ার 14। আমি এক্স গুলোকে একদিকে আনবো, সংখ্যাগুলোকে একদিকে আনবো, তাহলে এক্স ডান পাশের এক্সটা বাঁ পাশে আসলে মাইনাসে এই বাই হয়ে যায়, 1218 মাইনাস এক্স ইজিক্যাল টু, দেখো ডান পাশে থাকে 11/10 হোল টু দি পাওয়ার 14, বাই হয়ে যাবে 11/10 হোল টু দি পাওয়ার 13। তা দেখো যদি এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এক্স স্কয়ার থাকে, এরকম থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলো যদি একই জিনিস থাকে উপরেও এক্স নিচেও এক্স, তাহলে এক্ষেত্রে ভাগ রয়েছে মানে পাওয়ার গুলো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মানে এক্স টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রেও দেখো উপরেও 11/10 এর পাওয়ারে রয়েছে, নিচেও 11/10 এর পাওয়ারে রয়েছে, তাহলে ভাগ আকারে রয়েছে মানে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায় একই জিনিস থাকলে। তাহলে আমি কি লিখতে পারি, এক্স বাই 1218 মাইনাস এক্স সমান সমান হবে 11/10 হোল টু দি পাওয়ার 14 মাইনাস 13, 14 মাইনাস 13 করলে কত, 1 হয়, তার মানে এইটাই হবে, আমি আর কিছু করলাম না, একবারে 11/10 লিখে দিলাম। এবার কোনাকুনি গুণ করব, তো 10 এর সাথে x গুণ করলে হয় কত, 10x, এটা সমান সমান কত, 11 গুণ 1218 মাইনাস 11x, তাহলে x গুলো বাঁ পাশে পাঠালে কত হয়, 10x প্লাস 11x হবে মানে 21x সমান সমান হচ্ছে এইটা। তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 11 গুণ 1218 ডিভাইডেড বাই 21, 3 দিয়ে কাটাকুটি করলে হয় 7, এখানে হয় 4 0 6, 7 দিয়ে প্রথমে 5 বার যাবে, 5 7 35, তারপরে 5 6 মানে 8 বার যাবে। এক্স এর মান কত হলো, 11 গুণ 58, 11 দিয়ে যদি 8 কে গুণ করে হয় 88 8 হাতে 8, 5 11 55 8 63, মানে এক্স এর মান কত বেরোলো 638। এক্স টা কি ধরেছিলাম, এক্স টা ধরেছিলাম বরুণকে দিয়েছে, তাহলে 638 টাকা। আমাকে বের করতে বলেছে আশিসকে কত টাকা দিয়েছে, আশিসকে কত দিয়েছিল 1218 মাইনাস এক্স, তার মানে কত 1218 মাইনাস 638, এটা করলে কত হবে, এটা হবে 580, তার মানে আশিসকে কত টাকা দিয়েছিল 580 টাকা, অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, একটি নিরেট ধাতব গোলকের ব্যাস 42 সেমি, এটিকে গলিয়ে যদি একটি তারে যদি এটিকে একটি তারে পরিণত করা, আচ্ছা তারের আকৃতি কি রূপ, তারের আকৃতি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মতো, ঠিক আছে, তাহলে তারটির ব্যাস হয় 0.6 সেমি, তাহলে তারটির দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা
নিরেট ধাতব গোলকের ব্যাস 42 সেমি, তাহলে ধাতব গোলকের ব্যাস বলে দিয়েছি আমি, ব্যাসার্ধটা তাহলে কত হবে গোলকের? গোলকের ব্যাসার্ধ কত? ব্যাস বললে ব্যাসার্ধ হয় তার অর্ধেক, মানে 42/2 মানে 21 সেমি। তাহলে গোলকের আয়তন কত হবে? যেহেতু গোলাচ্ছে তার মানে গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, মানে 4/3 ইন্টু পাই ইন্টু আর এর মান বলে দিয়েছে 21, তার মানে 21 এর কিউব মানে 21 গুণ 21 গুণ 21 এত ঘন সেমি। আচ্ছা, এটিকে গলিয়ে কি করেছে? একটি তারে রূপান্তরিত করেছে। তারের আকৃতি কিরকম? তারের আকৃতি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। তারটির ব্যাস বলে দিয়েছি 0.6 সেমি, তাহলে তারটির ব্যাসার্ধ কত হবে? তারটির ব্যাসার্ধ হচ্ছে তাহলে 0.6/2 মানে হবে 0.3 সেমি। আর কি বলেছে? তারটির দৈর্ঘ্য কত মিটার? এখানে দেখো লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমি যদি চোঙটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে হয় ওই মানে, তাহলে সেক্ষেত্রে এই ট্যাঙ্কের মতো এরকম হবে, সেক্ষেত্রে আমি উচ্চতা ধরি। কিন্তু এখানে যদি ধরো একটা লাঠি বা কিছু এরকম থাকলে তাহলে ওটা শুয়ে রয়েছে, তার মানে ওর দৈর্ঘ্য ধরা হবে, লম্বাটা হবে ওর দৈর্ঘ্য আর কি। তাহলে তারটার ক্ষেত্রে কি হবে? তারটির দৈর্ঘ্য আর উচ্চতা এখানে সেম জিনিসটা হবে। তাহলে আমি ধরছি তারটির দৈর্ঘ্য হচ্ছে h, তারটির দৈর্ঘ্য হচ্ছে h সেমি, যেহেতু সব সেমিতে আছে আমি সেমিতে ধরলাম। তাহলে তারটির আয়তন কত হবে? চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার h, মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে 0.3 স্কোয়ার মানে 0.3 ইন্টু 0.3 ইন্টু এখানে হবে দৈর্ঘ্য, উচ্চতাটা দৈর্ঘ্যের কাজ করছে, মানে ইন্টু h এত ঘন সেমি। তার মানে দেখো গোলকটাকে গলিয়ে যেহেতু তারটা তৈরি করছে, তাহলে গোলকের আয়তন আর তারের আয়তন সমান হবে। তাহলে তারের আয়তন ইকুয়াল টু হবে গোলকের আয়তন, মানে পাই ইন্টু 0.3 ইন্টু 0.3 ইন্টু h ইকুয়াল টু হবে 4/3 ইন্টু পাই ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, পাই পাই কেটে গেল। আচ্ছা, আমি যদি সবগুলোকে ডান পাশে আনি তাহলে কত হবে? h সমান সমান 4 গুণ 21 গুণ 21 গুণ 21 ডিভাইডেড বাই 3 গুণ 0.3 গুণ 0.3। তাহলে পয়েন্টের পরে দুটো পয়েন্ট তুললে দেখো এখানে 100 গুণ হবে, তাহলে 100 গুণ করে দিই। 3 দিয়ে 21 কে কাটলে হয় 7, 3 দিয়ে 21 কে কাটলে হয় 7, 3 দিয়ে 21 কে কাটলে হয় 7, মানে উপরে কত থাকছে? h সমান সমান 4 গুণ 3টে 7 এর গুণ করলে কত? 343 ইন্টু 100 ডিভাইডেড বাই, আচ্ছা নিচে তো কিছুই নেই মানে ওইটাই, মানে কত হয়? 3 4 12 2 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 3 4 12 13, দুটো শূন্য, এত সেমি দৈর্ঘ্য, তাহলে এত সেমি। আমাকে বলেছে কত মিটার? সেমি থেকে দেখো মিটারে যেতে গেলে কি করতে? 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত মিটার হবে? 1 3 7 2 0 0 ডিভাইডেড বাই 100 এত মিটার। তার মানে দুটো শূন্য কেটে যাবে, তার মানে কত মিটার হবে? 1 3 7 2 এত মিটার হবে, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, যদি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 ও x ও y এর গুণফল 16 হয়, তাহলে দেখো x আর y দুটো সংখ্যার গুণফল বলেছে 16, তাদের যোগফল বলেছে 10। তাহলে কত কত গুণ করলে 16 হয়? 8 আর 2 গুণ করলে দেখো 16 হয়, আবার 8 আর 2 যোগ করলেও দেখো 10 হয়। তার মানে একটার মান 8 আর একটার মান 2, এটা একদম নিশ্চিত। তার মানে x এর মান কত? আমি ধরছি 8, তাহলে y এর মান হবে 2। এবার এটাতে ফেলে দিই, x টু দি পাওয়ার 4 মানে তাহলে কত হবে? 8 টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4। 8 টু দি পাওয়ার 4 মানে কত? 8 স্কয়ার এর 8 স্কয়ার মানে 64 গুণ 64 হবে, যোগ 2 টু দি পাওয়ার 4 মানে 16, 64 গুণ 64 গুণ করলে কত? 4 4 16 6 হাতে 1, 4 6 24 এর 25 গুণ 4 4 24 এর 4 হাতে 2, 4 6 6 14 7 38, মানে 6 5 4 4 9 8 2 10 0 হাতে 1 4, মানে 4 0 9 6 যোগ 16, মানে হবে কত? 4 1 1 2, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, 10.6 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের গায়ে দাঁড় করানো আছে। মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে মইটির মাথা দেয়ালটির কত মিটার উপরে স্পর্শ করেছে? আচ্ছা, তাহলে দেয়ালটা দেখো এরকম থাকবে আর মইটা নিশ্চয়ই বেঁকিয়ে থাকবে। মইটা হচ্ছে এই যে অতিভুজটা হয়ে যাবে মই, আর এইটা হচ্ছে দেয়ালের গা থেকে ভূমির দূরত্ব, তার মানে এই জিনিসটা হচ্ছে দেওয়াল, এই জিনিসটা হচ্ছে মই, আর এই জিনিসটা হচ্ছে দেয়াল আর মইয়ের ভূমি থেকে দূরত্ব। তাহলে কি কি বলে দিয়েছে? 10.6 মিটার লম্বা একটি মই, মই এরম বেঁকিয়ে দাঁড় করানো থাকবে, তার মানে অতিভুজটা হচ্ছে মই, তার মানে এটা হচ্ছে 10.6 মিটার। আচ্ছা, আর কি বলেছে? মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে মইটি ভূমির সাথে এই কোণটা করেছে, এই কোণটা বলেছে 30 ডিগ্রি। আমাকে কি বের করতে বলেছে? মইটির মাথা, মইটির মাথা মানে কোনটা? এটা, সেটি দেয়ালটির কত মিটার উপরে, মানে এই ভূমি থেকে কত মিটার উপরে, মানে এই লম্বটা আমাকে বের করতে বলেছে। আমি ধরছি লম্বটার দৈর্ঘ্য x এত মিটার উপরে স্পর্শ করেছে, তার মানে দেখো লম্ব জানি আর অতিভুজ জানি, তার মানে লম্ব বাই অতিভুজ করলে কি হয়? সাইন হয়। তার মানে আমি কি লিখতে পারি? x বাই 10.6 সমান সমান হবে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে x বাই 10.6 ইকুয়াল টু কি হবে? হাফ হবে। তাহলে x সমান সমান কি হবে? 10.6 বাই হাফ, আচ্ছা 2 দিয়ে ভাগ করলে কত? 10.6 হবে 5.3। তার মানে মইটির মাথা দেয়ালটির কত মিটার উপরে স্পর্শ করেছে? 5.3 মিটার উপরে, মানে অপশন ডি হবে। তারপরটা
কি বলছে দেখো, 20টি ডেস্ক ও 12টি চেয়ার একসাথে 79,600 টাকা দিয়ে কেনা হয়েছে। যদি প্রতিটি ডেস্কের গড় দাম 3500 টাকা হয় তাহলে প্রতিটি চেয়ারের গড় দাম কত? তাহলে দেখো 20টি ডেস্ক আর 12টি চেয়ার মিলে টোটাল হয়েছে 79,600 টাকা। প্রতিটি ডেস্কের গড় বলেছে 3500। তাহলে 20টি ডেস্ক কিনেছে, তাহলে একটা ডেস্কের দাম যদি 3500 টাকা হয়, 20টি ডেস্কের দাম কত হবে? 3500 গুণ 20 মানে কত হবে? 70,000 হবে। তাহলে বাকি থাকলো কি? 12টা চেয়ার। তাহলে 20টি ডেস্ক আর 12টা চেয়ারের মোট দাম হচ্ছে 79,600, তার মধ্যে 20টি ডেস্কের দাম হচ্ছে 70,000। তাহলে 20টি ডেস্ক আর 12টা চেয়ারের দাম থেকে আমি যদি 20টি ডেস্কের দাম বাদ দিই তবে 12টা চেয়ারের দাম থাকবে। তাহলে 12টা চেয়ারের দাম কত হবে? এই 79,600 থেকে যদি 70,000 বাদ দিই তবেই বেরিয়ে যাবে, মানে কত হবে? 9,600। তার মানে 12টা চেয়ারের মোট দাম হচ্ছে 9,600। আমাকে কি বার করতে বলেছে? প্রতিটি চেয়ারের গড় দাম। তাহলে 12টার দাম যদি 9,600 হয় তাহলে গড় দাম কত হবে? গড় দাম হবে টোটাল যত ডিভাইডেড বাই 12, তার মানে কাটলে কত হয়? 800। তার মানে প্রতিটি চেয়ারের গড় দাম কত? প্রতিটি চেয়ারের গড় দাম হবে 800 টাকা, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, বার্ষিক 4% সরল সুদের হারে 1680 টাকা কত বছরে 2100 টাকা হবে। তাহলে দেখো এখানে কি কি বলে দিয়েছে? সরল সুদের হার মানে আর এর মান বলে দিয়েছে 4%, মূলধন মানে পি এর মান বলে দিয়েছে 1680, আর কি? আর আচ্ছা, সুদাসল বলেছে 2100, সুদাসল বলেছে 2100। তাহলে সুদ কত হবে? সুদ হবে তাহলে কত? সুদাসল থেকে আসল বাদ দিলেই সুদ বেরিয়ে যাবে, মানে 2100 মাইনাস 1680, তার মানে কত হবে? 320 আর 100 মানে 420 হবে। আচ্ছা, সরল সুদের ফর্মুলা কি? সরল, আচ্ছা কত বছরে বলেছে? কত বছরে? আমাদের হচ্ছে টি বছরে। তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদ বের করার ফর্মুলা কি? পিটিআর বাই 100, যেখানে পিটা কত? পিটা হচ্ছে 1680, তাহলে 1680 ইন্টু টি মানে টি ইন্টু আর এর মান হচ্ছে 4%, 4/100, এটা হচ্ছে সরল সুদ ইজিক্যাল টু কত? সরল সুদ এখানে কত বেরিয়েছে? 420। আচ্ছা, এই শূন্য কেটে যায়, 4 দিয়ে 420 কে কাটলে হয় 105। আচ্ছা, টি এর মান তাহলে কত হবে? 105 ইন্টু 10 ডিভাইডেড বাই 168। আচ্ছা, যদি আমি 7 দিয়ে কাটি কত হবে? 7 দুগুণে 14, 2 8 মানে 4, এখানে কাটলে 7 একে 7 3 5 মানে 5। এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 8, এখানে হবে 5। এটাকে যদি 2 দিয়ে কাটি হবে 4, এখানে হবে 5, মানে কত হলো? 25/4। এটা করলে কত হয়? 6.25। তার মানে টি এর মান কত হবে? 6.25। তার মানে কত বছরে এত টাকা হবে? 6.25 বছরে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 144 এবং ab ইজ ইকুয়াল টু 24 হয় তাহলে, এবং a গ্রেটার দেন b মানে এর মানটা বড় b এর থেকে, তাহলে ওইটার মান কত? দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা আছে, কি কি? একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো আমি এই দুটো ফর্মুলা থেকেই একবার a প্লাস b এর মান বের করব, একবার a মাইনাস b এর মান বের করব। কি দেয়া ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 144। তাহলে আমি প্রথমে এই প্লাস এর ফর্মুলাটাই ফেলি, তাহলে কত হবে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে a ইন্টু b আর কি, ইজিক্যাল টু 144। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত? এই যে a ইন্টু b মানে 24, তাহলে বসিয়ে দিই 24 সমান সমান 144। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার কত হবে? ডান পাশে আছে 144 আর এটা মাইনাসটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, 24 গুণ 2 মানে 48, তাহলে কত হয়? সমান সমান 192, মানে a প্লাস b তার হোল স্কয়ারের মান 192, মানে a প্লাস b এর মান কত হবে? রুট ওভার 192। এবার আমি মাইনাসের ফর্মুলাটাই ফেলবো, এটা দিয়ে দিয়েছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 144 দিয়ে দিয়েছে, আমি মাইনাস মানে নিচের ফর্মুলাটাই ফেলবো, তার মানে কত? আমি লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান হচ্ছে 144। a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b এর মানটা বের করবো, তাহলে লিখি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, ab এর মান কত? 24, মানে 2 গুণ 24 মানে 48 সমান সমান 144। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান কত হবে? 144 মাইনাস 48 মানে হবে 96। তাহলে a মাইনাস b কত হবে? সমান সমান রুট ওভার 96। আমাকে বের করতে বলেছে কার মান? a মাইনাস b বাই a প্লাস b। তাহলে a মাইনাস b এর মান আমি কি জানি? রুট ওভার 96 বাই a প্লাস b এর মান আমি কি জানি? রুট ওভার 192 বাই রুট ওভার 192। আচ্ছা, দুটোকে যদি একটা রুটের তলায় আনি তাহলে কি হবে? রুট ওভার 96 বাই 192। 96 কে 2 দিয়ে গুণ করলে 192 হয়, তাহলে রুট ওভার 1/2, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি ও 26 সেমি, বৃত্তটির বৃহত্তর বৃত্তটির সেই জ্যাটির, জ্যা বানানটা ভুল আছে, জয়জফল আকার হবে, জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করে যেটি ক্ষুদ্রতম বৃত্তের একটি স্পর্শক। আচ্ছা, সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? দুটো বৃত্তের কেন্দ্রই হচ্ছে এক বিন্দুতে রয়েছে, এটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, মানে এরকম টাইপের। ভালো করে গোল আঁকতে পারলাম না, যাই হোক।
তাহলে ছোট বৃত্ত 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত মানে যে ভিতরের বৃত্তটা এটা ছোট, আর 26 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত মানে বাইরের বড় বৃত্তটা, যাদের কেন্দ্র কিন্তু সেম। এটা কি বলে? সমকেন্দ্রিক বৃত্ত। এবার কি বলছে দেখো, বৃহত্তর বৃত্তটির সেই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করে যেটি ক্ষুদ্রতর বৃত্তের একটি স্পর্শক। তাহলে ক্ষুদ্রতর বৃত্তের একটি স্পর্শক মানে যে এই বিন্দুতে, তাহলে এরকম একটা জ্যা, এটা দেখো এরকম একটা আঁকলে এটা ক্ষুদ্রতর বৃত্তটার জ্যাও হচ্ছে, আবার বৃহত্তর বৃত্তটার ক্ষুদ্রতর বৃত্তটার স্পর্শকও হচ্ছে, আবার বৃহত্তর বৃত্তটার জ্যাও হচ্ছে। তাহলে আমাকে ওটারই দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত? 10 সেমি। তাহলে আমি আঁকবো কিরকম করে? দেখো এই পয়েন্ট থেকে আমি যদি এরকম আঁকি, এটা হচ্ছে ব্যাসার্ধ মানে কত? 10 সেমি। আর বড় বৃত্তটার ব্যাসার্ধ 26 সেমি। সেটা কিভাবে আঁকবো? এই পয়েন্ট থেকে আমি যদি এইখানে আঁকি, তবে দেখো এটা ব্যাসার্ধ হয় মানে এটা হচ্ছে 26 সেমি। তাহলে দেখো, তাহলে এই যে জ্যাটা পাচ্ছি, এই প্রথমে যে যে এই কেন্দ্র থেকে এই লম্বটা টেনেছে মানে 10 সেমি, সেটা কি করবে? সেটা জ্যাটাকে দুটো সমান অংশে ভাগ করবে, কারণ এটাই ফর্মুলা। কারণ কোন জ্যা থেকে যদি আমি কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব টানি, সেই লম্ব দূরত্বটা কি করে? জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে আমি ধরছি এইটুকু ভাগটা হচ্ছে x, তার মানে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে। আমি যদি এখানে আঁকি, এইটুকু পেলাম 10, এইটুকু পেলাম 26, এইটুকু পেলাম x। তার মানে সমবাহু ত্রিভুজের এটা যদি লম্ব আর ভূমি হয়, তার মানে অতিভুজ হচ্ছে 26। আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বা এখানে যদি মানে x স্কয়ার প্লাস 10 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হবে কত? 26 স্কয়ার। তাহলে x স্কয়ার সমান সমান কি হবে? 26 স্কয়ার মাইনাস 10 স্কয়ার। x স্কয়ার কত? 26 স্কয়ার হচ্ছে 676 মাইনাস 100, তার মানে x স্কয়ার কত হবে? 576। x এর মান কত হবে? রুট ওভার 576 মানে কত? 24 হবে। তার মানে এইটুকু হবে কত? 24। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত হবে? জ্যাটার দৈর্ঘ্য হবে ওইটুকু ডবল হয় জ্যা। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? 24 গুণ 2। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য সমান সমান কত হবে? 24 গুণ 2 মানে কত? 48 হবে, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত? তো দেখো 13 নাম্বার পেয়েছে 95 জন ছাত্র, 27 করে পেয়েছে 57 জন ছাত্র, 59 করে পেয়েছে 80 জন ছাত্র। তাই এটা এত কিছু কমনও যাচ্ছে না। আচ্ছা, তাহলে গড় কিভাবে বার করবে? এগুলো সব গুণ করতে হবে, মানে 13 গুণ 95 যোগ, তাহলে মোট নাম্বার কত হবে? 13 গুণ 95 যোগ 27 গুণ 57 যোগ 59 গুণ 80 যোগ 61 গুণ 98 যোগ 97 গুণ 73। এটা ডিভাইডেড বাই কত হবে? টোটাল ছাত্র সংখ্যা মানে 95 57। আচ্ছা, এদের যোগ করলে কত? 3 আর 8 11, 11 এর সাথে 18, 18 পাচ্ছে 23, 23 এর 3 হাতে 2, 7 আর 2 9, 9 এ 18, 18 এ 26, 26 পাচ্ছে 31, 31 এর 9 40। তাহলে 403 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, আমি যদি এককের ঘরে দেখি কি আসছে, তাহলে কত আসতে পারে? এই 5 আর 3 গুণ করলে এককের ঘরে আসবে কত? 3 5 15 মানে 5, যোগ 7 আর 7 গুণ করলে এককের ঘরে 7 7 49 এর 9, যোগ 0 আর 9 গুণ করলে হয় 0, যোগ 8 আর 1 গুণ করলে হয় এককের ঘরে 8, যোগ 3 আর 7 গুণ করলে এককের ঘরে 1, আর নিচে হচ্ছে 403। এগুলো সবাইকে যদি যোগ করি কত? এককের ঘরগুলো 5 আর 9 14, 14 আর 8 22, 22 আর 23 মানে এককের ঘরে 3ই থাকবে। আচ্ছা, আর নিচে আছে এককের ঘরে 3। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে এককের ঘরে 3 থাকে? মানে 1 দিয়ে গুণ করলে, মানে আমার যে অ্যান্সারটা বেরোবে তারও এককের ঘরে একই থাকবে। তো দেখো এখানে দুটো জিনিসের এককের ঘরে এক, তার মানে আমি বলতে পারছি না কোনটা হবে। এটা পাতি এরম গুণ করে তারপরে বের করে যোগ করে তারপরে ভাগ করতে হবে। এটা তোমরা একটু নিজেরা করো, এটা করাতে অনেক টাইম লাগবে, নিজেরা করে নাও, দেখবা এই 31 অথবা 51 এর মধ্যে কিছু একটা বেরোবে। তারপরে কি বলছে দেখো, 5টি জামা ও 7টি প্যান্টের মূল্য একসাথে 6150 টাকা। 3টি জামার মূল্য 4টি প্যান্টের মূল্যের সমান। আচ্ছা, কি বলছে দেখো, এই জায়গাটা যদি আমি পড়ি, 3টি জামার মূল্য ইজ ইকুয়াল টু 4টি প্যান্টের মূল্য। তাহলে জামা বাই প্যান্ট যদি আমি করি কত হয়? জামা বাই প্যান্ট করলে হবে 4/3। তার মানে জামার মূল্য ইস্টু প্যান্টের মূল্য যদি আমি করি তাহলে হবে 4:3। আমি ধরছি একটা জামার মূল্য 4x, তাহলে একটা প্যান্টের মূল্য কত হবে? জামা ইস্টু প্যান্ট ছিল 4:3, একটা জামার মূল্য যদি 4x হয় তাহলে একটা প্যান্টের মূল্য হবে 3x। আচ্ছা, কতগুলো জামার কতগুলো প্যান্ট কিনেছে? 5টা জামার 7টা প্যান্ট। তাহলে একটা জামার মূল্য হচ্ছে 4x, 5টা জামার মূল্য কত? 5 গুণ 4x মানে 20x, প্লাস একটা প্যান্টের মূল্য 3x। কতগুলো প্যান্ট কিনেছে? 7টা প্যান্ট, 7টা প্যান্টের মূল্য কত? 7 গুণ 3x মানে 21x। তো এই দুটোর যোগফল ইজ ইকুয়াল টু কি? দুটোর মূল্য একসাথে হচ্ছে 6150, মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6150। 20 আর 21 যোগ করলে কত? 41x সমান সমান 6150। তাহলে x সমান সমান কত হবে? 6150 বাই 41। 41 দিয়ে কাটলে প্রথমে একবার যাবে, তারপরে 205 মানে 50, তার মানে x এর মান হবে কত? 150। আমাকে কি বার করতে বলেছে? দুটি জামা ও দুটি প্যান্টের মূল্য। একটা জামার মূল্য হচ্ছে 4, একটা জামার মূল্য হচ্ছে 4x। তাহলে
দুটো জামার মূল্য কত হবে? দুটো জামার মূল্য হবে 8x 4x গুণ 2 যোগ দুটি প্যান্টের মূল্য, আচ্ছা দুটি জামার দুটি প্যান্ট, একটা প্যান্টের মূল্য হচ্ছে 3x, তাহলে দুটি প্যান্টের মূল্য কত? 3x গুণ 2 মানে 6x, তাহলে টোটাল মূল্য কত হবে? 8x প্লাস 6x মানে 14x সমান সমান কত? 14 গুণ 150। 14 গুণ 150 মানে কত হয়? এটা হয় 210 আর 0 মানে 2100 টাকা। তাহলে দুটি জামা ও দুটি প্যান্টের মূল্য একসাথে কত টাকা হবে? 2100 টাকা হবে, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, যদি এত সংখ্যাটির প্রতি, আচ্ছা এই টাইপের সেম অঙ্ক একটু আগে করিয়েছি, তো এটা তোমরা নিজেরা করে নাও, তোমরা পারবে। তো আজকের ক্লাসে এই 30টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবা, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।